সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। দর্শক, হাঁটু ব্যথা বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটি সমস্যা যেটিতে আক্রান্তের ঝুঁকিতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কেবলমাত্র বয়োজ্যেষ্ঠরাই ছিল, তবে বর্তমান প্রেক্ষাপটে একদমই ভিন্ন। আমরা এখন লক্ষ্য করি বয়োজ্যেষ্ঠর পাশাপাশি তরুণ কিংবা মাঝবয়সীরাও হরহামেশাই হাঁটু ব্যথায় ভুগছেন। তবে হাঁটু ব্যথা নিয়ে আপনার সতর্ক হওয়া কতটুকু জরুরি এবং কেন আপনি হাঁটু ব্যথায় ভুগছেন এবং সতর্ক না হলে আপনার কতটুকু জটিলতা হতে পারে, আজ কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং হাঁটু ব্যথা সুরক্ষিত রাখতে হলে কিংবা হাঁটু ব্যথা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হলে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু। দর্শক, এই প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আলতাফ হোসেন সরকার, যিনি মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনাকেও ধন্যবাদ। আজ কথা বলবো হাঁটু ব্যথা নিয়ে। একটু শুরুতে জানা জরুরি যে হাঁটু ব্যথার প্রধান কারণগুলো কি কি? হাঁটু ব্যথার প্রধান কারণ বলতে গেলে একটু ভিন্নভাবে বলতে হবে। যেমন যে কোনো শোল্ডার ব্যথার প্রধান কারণ কি এই আমরা বলে ফেলি, কিন্তু হাঁটু ব্যথার প্রধান কারণ নির্ভর করে আপনার বয়স কত। যদি 5 থেকে 10 বছর বয়স হয় তাহলে একরকম কারণ হয়, 15 থেকে 25 বছরের মধ্যে একরকম কারণ হয়, এরপরে 40 পর্যন্ত একরকম হয়, 50 পর্যন্ত একরকম হয়, তার ঊর্ধ্বে একরকম হয়। আচ্ছা, আমরা মিড লেভেলের যে হাঁটু ব্যথা হয় ইয়াংদের, সেখানে আসি। ইয়াংদের হাঁটু ব্যথার অন্যতম কারণ হলো যখন হাঁটু বেন্ড থাকে অর্থাৎ বাঁকা থাকে অ্যান্ড রোটেট করে মানে মুভ করে, তখন যে মুভমেন্টটা হাঁটুর ভিতরে হয় সে কারণে কিছু স্ট্রাকচার ইনজুরি হয়। তাহলে এটা হলো একটা মেকানিক্যাল কারণ, অর্থাৎ হয়নি যখন নি বাঁকা আছে এবং ঘুরছে তখন একরকম কারণ হয়। এইটা এখান থেকে হাঁটুতে ট্রমা হলে হাঁটু ব্যথা হতে পারে, আপনি হাঁটুর উপর পড়ে গেলে হাঁটুর ব্যথা হতে পারে। আমরা যারা গ্রামে বসবাস করি, গ্রামে উঠানগুলো খুব পিচ্ছিল থাকে, বিশেষ করে বৃষ্টির সময় এক ঘর থেকে আরেক ঘরে যেতে আমি পড়ে যেতেই পারি, হাঁটু ব্যথা হতে পারে। এছাড়া আমরা খেলাধুলার জন্য হাঁটু ব্যথা হয়, খেলতে গেছি, ফুটবল খেলতে গেছি, ক্রিকেট খেলতে গেছি, সেখানে হাঁটু ব্যথা হতে পারে, ট্রমা হতে পারে, হাঁটু ব্যথা, এরকম অনেক অনেক কারণে হাঁটু ব্যথা হতে পারে। মানে নানাবিধ কারণে ব্যথা হতে পারে, তবে ব্যথাটি কী কারণে এটিকে গুরুত্ব দেওয়াটা জরুরি। যেমন আমরা দীর্ঘদিন ভাবছি যে হয়তো আমি পড়ে গিয়েছি বা কোথাও একটা লেগেছে, এই কারণে আমি ব্যথা পাচ্ছি, কিন্তু এটার কারণে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছেও যাচ্ছি না, কোনো ফিজিওথেরাপিস্টেরও পরামর্শ নিচ্ছি না। তাতে করে হচ্ছে কি, দীর্ঘদিন শরীরটা ক্যারি করছি রোগটি, কিন্তু জটিলতার পরিমাণ বাড়ছে। এক্ষেত্রে আপনি পরামর্শ কি দেবেন এই যে যারা দীর্ঘদিন কোনো রকম চিকিৎসকের কাছে যাচ্ছে না, ফিজিওথেরাপিরও ভূমিকা নিচ্ছে না, আসলে দীর্ঘদিন শরীরে যদি কোনো একটি ব্যথাকে ক্যারি করে এটি জটিলতার পরিমাণ কতখানি করতে পারে? জটিলতা 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 তো অনেক। আপনার ভিতরে হাঁটুর ভিতরে কষ্ট আছে, আপনি কোনো চিকিৎসকের কাছে যান নাই, আমার প্রথম পরামর্শ হবে আপনার এ ধরনের কোনো কষ্ট হলে আপনি অবশ্যই একজন চিকিৎসক দেখাবেন। চিকিৎসক আপনাকে অ্যাসেসমেন্ট করবে। আমি বা আমরা যারা হাঁটু ব্যথার চিকিৎসা করি, বিশেষ করে আমি এবং আমার টিমের সদস্য, আমরা হাঁটু ব্যথার অ্যাকচুয়ালি চিকিৎসা করি না, আমরা চিকিৎসা করি হাঁটু ব্যথার কারণের, অর্থাৎ কি কারণে তার ব্যথা হলো। যেমন ধরেন খুব কমন ইনজুরি হয় হাঁটুতে মিডিয়াল, মানে ভিতরের দিকে। আমরা যদি এইটা হাঁটু ধরি, এইটা ভিতরের দিকে, এটা বাইরের দিকে, এই যে একটা বড় স্ট্রেপ আছে, এটাকে আমরা বলি মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। তো এই মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট যখন ইনজুরি হয় তখন আমরা অ্যাসেসমেন্ট করে দেখি এই মিডিয়াল মিনিসকাসও ইনজুরি হয়। কেন? কারণ আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট কিছু ফাইবার এই মিডিয়াল মিনিসকাসে লাগানো আছে। তো আপনার যখন এটাতে টান লাগে, যখন এটা ইনজুরি হয়, তাহলে মিডিয়াল মিনিসকাসও ইনজুরি হয়। একদমই। তাহলে আপনাকে চিকিৎসা করার সময় দুইটা জিনিস চিকিৎসা করতে হবে, একটা হলো মিডিয়াল মিনিসকাস আর একটা হলো
মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট। এই মিনিসকাসের লিগামেন্ট যখন ইনজুরি হয়, এর সঙ্গে সামনের যে মাসেল থাকে আমাদের, এই সামনের মাসেল, পেছনের মাসেল, এরা ইনভলভ হয়। এরা কি হয়? এরা উইক হয়, অর্থাৎ দুর্বল হয়। মাসেল দুর্বল হয়। মাসেল কি হয়? টাইট হয়, লম্বা খাটো হয়, যে এটা প্রপারলি হয় না। তাহলে এই লম্বা খাটো প্রপারলি না হলে এটা বাঁকা এবং সোজা হতে বাধা প্রদান করে। একদমই। দেখেন, একটি প্রবলেম কি হয়েছে, মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট ইনজুরি হয়েছে, এখন কতগুলো প্রবলেম অ্যারাইজ করছে। একদমই তাই। তাহলে আমরা যেটার উপরে গুরুত্ব দেব, চিকিৎসার পূর্বে আপনি অবশ্যই অ্যাসেসমেন্ট করবেন। নিশ্চয়ই। আপনাকে অ্যাসেসমেন্ট করে বের করতে হবে। মিডিয়াল কোলাটারাল লিগামেন্টের অ্যাসেসমেন্ট আছে, সিম্পল অ্যাসেসমেন্ট। আমি যদি এই পাশ থেকে অপর পাশ থেকে একটু দুই পাশে ধরে ধাক্কা দিই, এখানে ব্যথা পাওয়া যাবে। মিনিসকাসের বেন্ড থেকে স্ট্রেট করলে দেখবেন যে মিনিসকাসের আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে ফেলতে পারবো। আর সামনের মাসেলের স্ট্রেংথ, পেছনের মাসেলের স্ট্রেংথ আমরা আমাদের অক্সফোর্ড যে স্কেল আছে, যে গ্রেডিং আছে, সেখানে আমরা মাসেলের এটা বের করে ফেলবো। আচ্ছা। এরপরে আমরা চলে যাব তার রেঞ্জ। তার রেঞ্জ কতটুকুন আছে। যেমন সে যদি পূর্ণ বাঁকা করতে না পারে, সে কখনো হিলের উপরে বসতে পারবে না। আচ্ছা আচ্ছা। হিলের ওপরে বসায় যে ফাংশনাল টেস্ট, কিন্তু আমরা বের করছি তার রেঞ্জ কতটুকুন আছে, ফুল রেঞ্জ আছে কিনা। অথবা আমাদের দেশে যারা নামাজ পড়েন তারা হিলের উপরে বসেন, হিলের উপরে বসতে পারে না, চেয়ার নেয়। তাহলে আমরা এখানে অ্যাসেসমেন্ট করে ফেললাম তার ফুল রেঞ্জ ফ্লেকশন নেই, সম্পূর্ণ সোজা সে করতে পারে না। কেন করতে পারে না? কারণ ওই যে তার প্রবলেম রয়ে গেছে, এটা সম্পূর্ণ সোজা হয় না। আমরা বলি এক্সটেনশন, মানে পূর্ণ সোজা কমপক্ষে 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি পেশেন্ট টু পেশেন্ট এটা ডিক্রিজ থাকে। আচ্ছা। আমরা এটাকে মেজার করে ফেললাম। এখন তাহলে চিকিৎসা কি হবে? চিকিৎসা যদি আপনার রেঞ্জ কম থাকে, ফ্লেকশন অর্থাৎ বাঁকা কম থাকে, তাহলে আমরা বাঁকা করে ফেলি। আচ্ছা। কিভাবে? আমি এবং আমার টিমের সদস্য আমরা কি করি, পেশেন্টকে উপর করে শোয়াই। আচ্ছা। শোয়ে একটা বেল্ট আছে আমাদের কাছে, বেল্টটাকে এরকম, এই যে এই পেশেন্টটা উপর হয়ে শুলো, শোয়ার পরে আমরা এই বেল্ট দিয়ে এখানে আটকে আমরা টান দিলাম। টান দেওয়ার পরে এটা গ্যাপিং হয়, আমরা বলি গ্যাপিং। এটা আমরা ফ্লেকশন যখন বাড়াই, গ্যাপিং করে রুগীকে বলি আপনি বাঁকা করেন এবং মিডিয়ালি অর্থাৎ ভিতরের দিকে পাটা ঘোরান। হাঁটুটা মিডিয়ালি ল্যাটারালি দুই দিকেই ঘোরে, মিডিয়ালি ল্যাটারালি ঘোরালে তখন দেখা যাবে যে এর আগে যে ডিগ্রি অফ ফ্লেকশন ছিল, এখন ডিগ্রি অফ ফ্লেকশন ভালো, অর্থাৎ আগে সে যতটুকুনো বসতে পারতো পায়ের উপরে, এখন তার চেয়ে ভালো বসে। এইটা যদি আমরা রেঞ্জ বাড়াই। এখন যদি আমরা চলে যাই সোজা রেঞ্জ বাড়ানোর জন্য, এটা তো বাঁকা রেঞ্জ বাড়ালাম, রোগী তখন তার পজিশন চেঞ্জ করে, অর্থাৎ উপর হয়ে শুয়েছিল, এখন চিত হয়ে শুয়ে। আচ্ছা। এখন এইখানে আমরা তার কি করি, গ্লাইডিং করি। আমরা ফিমারকে, উপরের হাড্ডিটাকে আমরা হোল্ড করে ফিক্স করে রেখে নিচের হাড্ডিটাকে আমরা মুভ করি। আচ্ছা। সে কী হয়, গ্লাইড করি। গ্লাইডিং করার পরে রুগীকে বলি যে আপনি পাটাকে সোজা করেন এবং বাইরের দিকে ঘোরান। তখনই পাটাকে সে সোজা করে এবং বাইরের দিকে ঘোরায়, তখন তার এইটা সোজা হয়। তাহলে আমরা যদি রেঞ্জ কম থাকে এখানে চলে যাই। এখন আমরা একটু আগেই বলছিলাম যে সাধারণত মিডিয়াল কোলাটারাল লিগামেন্টের প্রবলেম হয়। মিডিয়াল কোলাটারাল লিগামেন্টের প্রবলেম হলে আমরা এখানে ডিপ ফ্রিকশন করি। আচ্ছা। ডিপ ফ্রিকশন করে তাকে যদি অল্প দিনের কষ্ট হয় কোল্ড প্যাক ব্যবহার করি, বেশি দিনের কষ্ট হলে আমরা হট কম্প্রেশন দিই। আর এর সাথে আমাদের ফিজিওথেরাপি প্রফেশনে একটা বহুল প্রচারিত, মানে প্রচুর ব্যবহার করা হয় এরকম একটা ইনস্ট্রুমেন্ট আছে যার নাম আল্ট্রাসাউন্ড থেরাপি। আচ্ছা। এখানে আমরা আল্ট্রাসাউন্ড থেরাপিটা ব্যবহার করি। এটার অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা ব্যবহার করি। ব্যবহার করার পরে আমরা রুগীকে বলি যে আপনি 10 মিনিট ঠান্ডা সেক দিয়ে একটু শুয়ে থাকেন, দেন আপনি সোজা বাঁকা করেন। এর সাথে আমরা এখানে অনেক সময় একটা চামিচও ব্যবহার করি, একটা লম্বা চামিচ। আপনি ভাববেন লম্বা চামিচ দিয়ে তো মানুষ খায়, লম্বা চামিচ দিয়ে আবার হাঁটুর চিকিৎসা কীভাবে হবে? এটা আমি করি।
আমি কীভাবে করি, লম্বা চামিচের এই লম্বা অংশটাকে যেখানে তার ব্যথা হয়েছে এখানে স্ক্র্যাচিংয়ের মতো করি, এবং এটাতে খুব দ্রুত সার্কুলেশন ইনক্রিজ করে এবং রোগী খুব ভালো বোধ করে। এরকম আমরা অসংখ্য উদাহরণ আপনাকে দিতে পারবো যে আমরা কি করি। এটা নির্ভর করে কারণের উপরে, নির্ভর করে সঠিক অ্যাসেসমেন্টের উপরে। আসলে স্যার আমরা কিন্তু এখন মসজিদগুলোতে লক্ষ্য করি যে চেয়ারের মাত্রা বা চেয়ারের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, এবং বাসায়ও বয়োজ্যেষ্ঠ কোনো বাবা মা থাকলে তারা দেখা যায় চেয়ারে বসেই নামাজ আদায় করছেন, কিংবা একটি সময়ের পরে বা হাঁটু থেকে আর নিচে নেমে ভারী কোনো কাজ বা যে কোনো বিষয় যদি তোলার প্রসঙ্গ আসে অনেক বেশি কষ্ট হয়ে যায়। মানে হাঁটুতে আসলে কি কি ধরনের জটিলতা হতে পারে? আমরা তো জানি, প্রায় শুনে থাকি যে অস্টিও আর্থ্রাইটিস হয়েছে। অস্টিও আর্থ্রাইটিসে কি ফিজিওথেরাপির কোনো ভূমিকা রয়েছে? জি, প্রথম আমরা চলে যাই, মসজিদের চেয়ার দিন দিন বেড়ে যাচ্ছে। যারা মসজিদের চেয়ারে বসেন তাদের হাঁটুতে কোনো কষ্ট হলে তারা নিকটস্থ কোনো চিকিৎসকের দেখান। নিকটস্থ চিকিৎসক তাকে পরামর্শ দেন যে আপনি নিচে বসে আর নামাজ পড়বেন না, এখন চেয়ারে বসে নামাজ পড়বেন। তাহলে যিনি উপদেশ দিয়েছেন আমরা বিশ্বাস করি উনি সঠিক উপদেশ দিয়েছেন, বাট আপনার অ্যাসেসমেন্ট দরকার। নিশ্চয়ই। আপনার অ্যাসেসমেন্ট ছাড়া আপনি কখনোই এই উপদেশ দিতে পারেন না। অ্যাসেসমেন্ট বলে দেবে আপনি কি ধরনের চিকিৎসা করবেন। এখন ওই যে রোগী আপনার কাছে আসছে তাকে আপনি নিয়ে অ্যাসেসমেন্ট করেন, নিয়ে অ্যাসেসমেন্ট করে বের করেন যে তার নিয়ের অবস্থান চেয়ারে বসা না নিয়ের অবস্থান উনি নিচে বসবেন। অনেক সময় হালকা ব্যথা থাকলেও আমরা অনেক সময় উপদেশ দিয়ে থাকি আপনি নিচে বসে আর নামাজ পড়বেন না, চেয়ারে বসে পড়বেন। উনি কয়েকদিন চেয়ারে বসে নামাজ পড়ার আর নিচে বসতে পারবেন না, এই যে জয়েন্ট রেস্ট্রিকশন হয়ে যায়। তো সুতরাং আমার অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনি বলছিলেন যে মসজিদে নামাজের জন্য। অ্যাসেসমেন্ট করে যদি দেখা যায় যে ওনার অল্প প্রবলেম, আমরা ওইটাকে বাঁকা করে দিতে পারি। একটু আগেই আপনাকে বলছিলাম যে রুগীকে শুয়ে আমরা গ্যাপিং করে, আমরা মিডিয়ালি রোটেট করে, বেন্ড করে আমরা এটাকে বাঁকা করে ফেলতে পারি। তার সাথে সাথে আমরা যেটা করি সেটার হাঁটুর পাশে যতগুলো মাসেলস আছে এই মাসেলগুলোর শক্তি বাড়ায় দিই। আচ্ছা আচ্ছা। তো মাসেলের যদি শক্তি বাড়ায় দেই আর হাঁটু যদি রেঞ্জ ফুল আনতে পারি তাহলে তো আপনার আর চেয়ারে বসে নামাজ পড়ার দরকার নেই। সেক্ষেত্রে আমরা মসজিদের চেয়ার একটা একটা করে মাইনাস করব, একসময় দেখা যাবে আর চেয়ারই নাই। তবে এটা সম্ভব না, কেননা বয়সের সাথে সাথে অনেক কষ্ট হয়, চেয়ার অনেক সময় দরকার হতেই পারে। একদমই। বাট অ্যাসেসমেন্ট যেটা আপনি বলছিলেন, অ্যাসেসমেন্টের গুরুত্ব কী? অ্যাসেসমেন্টের গুরুত্ব আরও আছে। এখন শুধু বললাম রেঞ্জ নিয়ে, এখন চলুন আমরা একটু আলাপ করি ব্যথা নিয়ে। নিশ্চয়ই তাই। এখন ওই রোগী বলছে কি যে আমি খেলতে গিয়ে আমি এখানে আঘাত পাইছি হাঁটুর এই ভিতরের দিকে। তাহলে ভিতরের দিকে আঘাত পেলে আমরা দেখবো যে ভিতরের দিকে কে কে আছে। ভিতরের দিকে এখানে মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট আছে, মিনিসকাস আছে, মাসেলস আছে। আমরা এগুলোকে অ্যাসেসমেন্ট করে বের করলাম যে ওই লোকটার দেখা যাচ্ছে যে মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্টে ব্যথা। তাহলে উনি কয়দিন আগে বলে 2 দিন আগে আমি ব্যথা পেয়েছি। তাহলে আমরা যদি এভাবে হিস্ট্রি না নেই তাহলে আমরা অনেক চিকিৎসা করতে পারবো না, কেননা তার ব্যথা কতদিনের এটা আপনাকে জানতে হবে। ব্যথা কতদিনের এটা জেনেই তাকে চিকিৎসা দিতে হবে। অল্প দিনের ব্যথা হলে আপনি একরকম চিকিৎসা করবেন, বেশি দিনের ব্যথা হলে একরকম করবেন। সাধারণত যাদের এরকম নি প্রবলেম হয়, এদিকে যাদের কষ্ট হয়, খেলতে গিয়ে ব্যথা পায়, তারা ওই দিন বা একদিনের মধ্যেই আমাকে বা আমাদেরকে ভিজিট করে। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা অল্প দিনের ব্যথা মানে একদিনের ব্যথা আমরা এখানে আমরা ডিপ ফ্রিকশন করব সুন্দর করে। বা ডিপ ফ্রিকশন করার সময় নি কোথায় থাকবে, আমি যেটা করি সাধারণত নির নিচে আমি একটা নি বল ব্যবহার করি। মানে নি বল এই জন্য বলছি, বড় নয় আবার একদম ছোট নয়, একটা এমন একটা সাইজের বল আমি নিতে দিয়ে রাখি যাতে মানে একজ্যাক্ট পজিশনটা আমি পাই। যেমন একটা বালিশ বা একটা টাওয়াল দিলে অনেক সময় কম বেশি হয়, বেশি নিচু হয়ে যায়, বেশি উঁচু হয়ে যায়, অথবা উঁচু করে রাখি টাওয়ালের চাপ লেগে হাঁটুটা আরও লম্বা হয়ে গেল, বাঁকা থাকলো না। সেজন্যে নি বল ইজ ভেরি ইম্পর্টেন্ট। একই রকম
বেন্ড একই রকম বাঁকা থাকবে এবং চিকিৎসা করতে সুবিধা। আপনি হোল্ড ইউর থাম ব্যবহার করে ঠিক মিড লাইনে আপনি আপনার নি, এই যে আমি নি দেখাচ্ছি এখানে, এই নিয়ের মিড লাইন এখানে, অর্থাৎ উপরের বোন এবং নিচের বোন যেখানে জয়েন হয়েছে, এই জয়েনের এখানে, জয়েন্টটার এখানে আমরা কি করব, জয়েন্টকে আমরা এই ধরলাম, ধরে আমরা এই ডিপ ফ্রিকশন করলাম মাঝখানে সুন্দর করে, তখন নিটা কি বলের উপরে এরকম থাকলো, থাকার পরে আমরা এটা করার পরে এরপরে এখানে আমরা কোল্ড প্যাক অ্যান্ড আল্ট্রাসাউন্ড থেরাপি করলাম। এটা হলো অল্প দিনের জন্য। যদি বেশি দিনের হতো তাহলে কোল্ড প্যাক ব্যবহার করব না, আমরা ওয়ার্ম কম্প্রেশনে চলে যাব। একদমই তাই। আবার অল্প দিনের ব্যথা হলে অনেক মাসেল কি হবে না, উইক হবে না, অনেক মাসেল টাইট হবে না, অনেক রেঞ্জ কম হবে না। কিন্তু যদি বেশি দিনের ব্যথা হয় তাহলে অনেক মাসেল ইনভলভ হবে, উইক হবে, টাইট হবে, রেঞ্জ কমে যাবে। তাহলে স্যার এই যে দীর্ঘদিনের ব্যথা, মানে অনেক দিন সাফার করছে, কয়েক বছর পরে যখন একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, তখন কি এই ব্যথাটিকে সম্পূর্ণরূপে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া সম্ভব, সুস্থ করা সম্ভব? মোস্টলি নো, বাট হয়তোবা। মোস্টলি নো কেন? প্রথম হলো যে আপনার বয়স এবং আপনি অনেক দিনের ব্যথায় ভুগছেন। এখানে যেটা বেশি প্রবলেম হয়, আপনার হাঁটু এরকম বাঁকা থাকে, পূর্ণ সোজা হয় না, পূর্ণ বাঁকা হয় না। আমি অনেক সময় অনলাইনে রুগীদেরকে উপদেশ দিয়ে থাকি, যারা নিয়ের প্রশ্ন করে তাদেরকে আমি বলি, আপনি আপনার বিছানায় লম্বা হয়ে বসেন, দেখেন তো হাঁটুর নিচের অংশ, যে হাঁটুতে ব্যথা, ডান হাঁটুতে ব্যথা, আপনি ডান হাঁটুর নিচের অংশ বিছানায় লাগে কিনা, বলে না অনেকটা ফাঁকা থাকে। আচ্ছা, তাহলে অনেক ফাঁকা থাকলে অনেক লম্বা করা কষ্ট। আপনি উপর হয়ে শোন, রুগীকে বললাম উপর হয়ে শুলো, আপনার পায়ের গোড়ালি ওইখানে লাগান যেখানে ছেলেরা মানি ব্যাগ রাখে বা আপনি মানি ব্যাগ রাখেন। পারি না বলে একটু খানিকটা আনছি আর আসে না। তাহলে আপনাকে দুটো রেঞ্জকে কি করতে হবে, বাড়াতে হবে, এবং এটা অত সহজ নয়। আচ্ছা। আর এই রেঞ্জ বাড়ানোর জন্য রোগীকে প্রতিদিন ফিজিওথেরাপি চিকিৎসকের চেম্বারে আসতে হবে। অনেক সময় রুগীরা বলে, আমি তো অনেক দূরে থাকি, আমি জামালপুর থাকি, আমি পাবনা থাকি, আমি আসবো কিভাবে, আমি তো, তাহলে হবে না। আপনি বললেন যে পাবনায় যে ফিজিওথেরাপিস্ট আছে ওনাকে দেখান, পাবনার ফিজিওথেরাপিস্ট আপনার মতো যদি না দেখে, একদমই তাই। মানে কতটুকু দক্ষ, এটিও একটি বড় ফ্যাক্টর। Yes. তো সেজন্যে ফিজিওথেরাপিস্টের চেম্বারে তাকে আসতে হবে বারবার, এবং এভাবে আস্তে আস্তে বাড়াবে। বয়স্ক লোকদের জন্য যদি এখানে অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জ হয়, হাঁটুর যে স্পেস আছে একদমই কমে যায়, আশেপাশে কি থাকে, অস্টিওফাইট হয়ে যায়, এবং যদি লুজ বডি ডেভেলপ করে, তাহলে এইটাকে আগের পজিশনে আনা ইম্পসিবল। আচ্ছা স্যার, আমরা আলোচনার কিন্তু একদম শেষ প্রান্তে। আমি যদি ওই ব্যক্তিগুলোর উদ্দেশ্যে একটা পরামর্শ দিতে চাই, আমরা তো বুঝতেই পারছি যে আনাটা কিছুটা ইম্পসিবল হয়ে দাঁড়ায়, কিভাবে পসিবল করা সম্ভব? প্রথম হলো যে আপনার হাঁটু ব্যথা যদি হয়, যে কারণেই হোক না কেন, হাতের কাছেই এখন আমাদের ডাক্তার, এত স্পেশালিস্ট, আপনি নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন। একদমই। নেক্সট ওয়ান হলো যে আপনার বয়স হয়ে গেছে, আপনার হাঁটু ব্যথা কিন্তু বাঁকা সোজা হচ্ছে না, আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের চেম্বারে বারবার যাবেন এবং তার দেওয়া পরামর্শ মানবেন এবং এক্সারসাইজগুলো করবেন। এই যে এক্সারসাইজগুলো রয়েছে, এগুলো যদি নিয়মিত করে, তাহলে স্যার সেটা যেই কারণেই ব্যথা হোক, সেটা যদি অস্টিওআর্থ্রাইটিসের কারণে ব্যথা হয়ে থাকে, বা পড়ে গিয়ে ব্যথা হয়ে থাকে, বা যে কোনো ধরনের ব্যথা হয়ে থাকে, সেটাকে অনেকাংশে কমিয়ে আনা সম্ভব, বাট নির্ভর করবে অ্যাসেসমেন্টের উপরে। আগেও বলেছি অ্যাসেসমেন্ট, যে অ্যাসেসমেন্ট আপনাকে বের করে দেবে প্রবলেমটা কি, সে অনুযায়ী আপনাকে এক্সারসাইজগুলো করতে হবে আন্ডার দ্য বা সুপারভিশনে, একজন ফিজিওথেরাপি চিকিৎসকের সুপারভিশনে করতে হবে, তার চেম্বারে যেতে হবে বারবার। তাই আমরা আলোচনার একদম শেষ প্রান্তে স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় দর্শক, এই আলোচনার মাধ্যমে অন্তত এতটুকু বুঝতে পেরেছি, ব্যথা হলে কখনোই ব্যথানাশক ওষুধ নয়। ওই যে ফার্মাসিতে চলে যাচ্ছেন এবং একটি ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, আপনি হয়তো ভাবছেন যে সাময়িকভাবে তো মুক্তি মিলছে, কিন্তু এটার পরিস্থিতি যে কতটুকু ভয়ানক হতে পারে সেটি আমাদের হয়তো ভাবনার ঊর্ধ্বে। তাই আসুন একটু সচেতন হই, সুস্থ সুন্দরভাবে বাঁচতে শিখি। যে কোনো জটিলতায় অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক, পাশাপাশি একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।